মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। গভীর রাতে কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং রাজপথে দেখেন শিক্ষার্থীরা এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কিন্তু এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন। এদিকে হঠাৎ ফাঁস হলো ডক্টর ইউনূসের মহাপরিকল্পনা। দেশের ক্ষতি করায় সবাই তার উপর কেঁপেছে। শেখ হাসিনার কপাল খুলে দেয় শিক্ষার্থী জনগণ। সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিয়েছেন। আমরা 2013 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে। বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে, আমরা এর বিরোধিতা করি। বাংলাদেশের উপর একটা নজর রয়েছে, সেক্ষেত্রে তো বাংলাদেশের উপর আমেরিকার নজর থাকলেও বাংলাদেশ তো পাকিস্তানের হাত বেশি করে ধরছে এবং ধরে ভারতের বিরোধিতা করছে। তা তো করছেই। এটা তো আপনার 5ই আগস্টের পর থেকে তো আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। নাইদরা যখন আওয়ামী লীগের ভয়ে ভিতর সন্ত্রস্ত, যখন হতাশায় ভুগছে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য লোকজন ডেকেও পাচ্ছে না, সময়টা আসলেই খারাপ যাচ্ছে বিএনপির জন্য। নমনি ধরেন মাঠের রাজনীতিতে বিএনপি একটি, কেউ কলিজা টাইনা সিরিয়া ফেলার জন্য কিন্তু বক্তব্য চিনাস বেটা বিএনপি চিনাস, এইরকম নেতারা কিন্তু বিএনপির 12টা বাজে দিচ্ছে। রেকর্ড ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলছে, ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে, সব রেকর্ড মুছে যায় নাই। পরিষ্কার ভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি মিরপুরে উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে, দেশকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে শেখ হাসিনাকে নিয়ে সংবাদ প্রচার। যে কোনো মূল্যে যে কোনো সময় দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে সাহসী আর সবচেয়ে স্থির নেতৃত্ব শেখ হাসিনা, যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি কোটি মানুষের আশা এবং আস্থার নাম। মানলাম শেখ হাসিনা কোটি কোটি মানুষের আস্থার প্রতীক, কিন্তু ইতিমধ্যে নতুন একটি ঘটনা ঘটে ডক্টর ইউনূসকে নিয়ে এবং দেশের রাজনীতি নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মী যারা রয়েছে তারা চাচ্ছিল যে শেখ হাসিনা দেশে আসুক, শেখ হাসিনা ক্ষমতায় বসুক। তারা কিন্তু ডক্টর ইউনূসের ভুল খুঁজছিল এবং ডক্টর ইউনূস কোন জায়গায় কি করছেন এইসব খুঁজছিল। ইতিমধ্যে তারা সফল হয় এবং তারা কিন্তু অনেক কিছু সবার সামনে প্রকাশ করতেছে। সব কিছু আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিওতে। সবাই কি বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসের কি হয় এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি দেশের আপডেট নিউজগুলো নিয়ে, সেইগুলো এই জায়গায় ধারাবাহিকটি দেখাবো। এই যে আসুন দেখে আসি। মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আগে তো শুধু ছিল ভারতবর্ষ, এখন তার পেছনে লেগে গেছে চীনও। কেন বলছি তার পেছনে কারণ আছে। এনডিটিভি ওয়ার্ল্ডের একটা রিপোর্ট আপনাদের দেখাবো এবং আপনাদের দেশের এক স্বাধীন সাংবাদিক তাকে তুলে ধরে উদ্ধৃত করে এনডিটিভি ওয়ার্ল্ড যা বলেছে তার রীতিমতো গা শিহরণ দেওয়ার মতো। ডক্টর ইউনূস ভেবেছিলেন যে তিনি ডুবে ডুবে জল খাবেন, শিবের বাবাও টের পাবে না, কিন্তু এখন গোটা দুনিয়ার কাছে ওনার চরিত্র পুরো ফাঁস হয়ে যাচ্ছে। উনি ভারতকে খেপিয়েছেন, উনি মায়ানমারকে খেপালেন, উনি চীনকে খেপালেন। এই শক্তিগুলোকে খেপিয়ে উনি কি না রাজত্ব করতে পারবেন? আমেরিকা যে কারোর বন্ধু হয় না, সেটা ওনার থেকে ভালো আর কে জানে। কিন্তু উনি তো আবার আন্তর্জাতিক খেলোয়াড়। আন্তর্জাতিকভাবে গোলমাল পাকানোর জন্য উনি একেবারে প্রসিদ্ধি লাভ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এখন এনডিটিভি ওয়ার্ল্ড একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে এনডিটিভি ওয়ার্ল্ড পুরো বলছে যে এই যে ডক্টর ইউনূস তিনি যে এই মানবিক করিডোর দিচ্ছেন, এই মানবিক করিডোরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের পাশাপাশি চীন। কারণ ভারতের ওখানে মায়ানমারে যেমন সে যদি জানে যে আমাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে আমার বিচার করা হবে, এটা হচ্ছে আমেরিকার একটা ফন্দি, তাহলে সে জান্তা সরকার কি ছেড়ে দেবে? সভাপতি ছেড়ে দেবে না। তাকে সাহায্য কে করছে? তাকে সাহায্য করছে বাংলাদেশ। তাহলে আক্রোশটা গিয়ে পড়লো বাংলাদেশে। এবার চীন বলছে আমাদের তুমি থেকে অস্ত্র নাও, অস্ত্র নিয়ে বাংলাদেশে মারো। এখন এই আমাদের আন্তর্জাতিক পলিটিশিয়ান ডক্টর ইউনূস তিনি বুঝতে পারেন কিনা জানি না যে চীন ডান দিকেও খেলে বাঁ দিকেও খেলে, আমেরিকাও ডান দিকে খেলে বাঁ দিকে খেলে, এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ।
আপনার সামনে বলছে যে আমি এখানে অনেক বিনিয়োগ করব, কিন্তু পেছনে পেছনে আপনার সর্বনাশ করার জন্য ওদিকে অস্ত্রশস্ত্র সব সাপ্লাই করে যাচ্ছে। তারা এসে আপনার দেশে বোমাবর্ষণ করে আপনার দেশকে ধ্বংস করবে। এবং সেই মানুষ তাদের যখন এই অবস্থা হবে, তারা কি আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। আমি বলেছিলাম না, বাঁশ ঝাড়ে থাকাই ভালো। তা বাঁশ আপনি তো ঝাড়ে থাকতে দেবেন না, সে বাঁশ তো আপনি নিজের পশ্চাৎ দেশে লাগাবেন। আপনি ঠিকই করে নিয়েছেন, তারপরে আপনি লাগান। ভারত এখন চুপচাপ দেখছে, কিছু বলছে না, নিজের সমস্যা নিয়ে আছে। ভারত বলছে হোক, তারপর দেখা যাবে খুনি যখন হবে। মার্কিন সেনা ঘাঁটি গাড়বে, এটা না ভারত মেনে নেবে, না রাশিয়া মেনে নেবে, না চীন মেনে নেবে। এই তিনটে শক্তি কিন্তু মার্কিন ঘাঁটিকে এখানে করতে দেবে না। আপনি না পারলেন দেশের মানুষকে খুশি করতে, না পারলেন পড়শি রাষ্ট্রকে খুশি করতে, না পারলেন আপনি অন্তরাষ্ট্রীয় শক্তিগুলোকে আপনি খুশি করতে। আপনি মনে করেছেন আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনি নিজেই ভাবেন। হাসনাত, সারজিস, নাহিদরা যখন আওয়ামী লীগের ভয়ে ভীত সন্ত্রস্ত, যখন ভয়ে ম্রিয়মান ক্ষীয়মান, যখন হতাশায় ভুগছে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য লোকজন ডেকেও পাচ্ছে না, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য জনসমাবেশে টাকা খরচ করে সেইটা তাদের ইজ্জতহানি হচ্ছে, ঠিক সেই সময় ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ওসিদের নিয়ে, অফিসারদেরকে নিয়ে, সরকারি অফিসারদেরকে নিয়ে পটুয়াখালীতে আবাসিক ভবনে একেবারে গান বাজনা প্রীতি ভোজে মত্ত। পটুয়াখালী রাঙ্গাবালিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটা ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে অত্র থানার ওসি, মানে উনি গান শুনছেন ছাত্রলীগের ওরা মানে যে বিভিন্ন সহসভাপতি গান গাচ্ছে, একজন গিটার বাজাচ্ছে, এরকম বেশ অনেকজন উপস্থিত ছিলেন সেখানে। তারা গিটার বাজিয়ে গান গাচ্ছে, পাশাপাশি ওসি মোবাইল টিপছে, পাশাপাশি সে মাঝে মাঝে গান যখন ভালো লাগছে তখন হেলে দুলে আপনার সেটা রেসপন্সও করতেছে। যেখানে ছাত্রলীগ পাইলেই গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্রলীগদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে, সেখানে পটুয়াখালীতে ছাত্রলীগ কতটা নিরাপদ এবং তারা সেখানে অবশ্যই তাদের কে মানে কর্মসূচি পালন করছে, নতুবা এরকম ঘটনা কেন ঘটাবে। ওসিকে অবশ্য জিজ্ঞাসা করা হয়েছে, পরে ওসি বলেছে হ্যাঁ ওটা ছিল, কিন্তু ওখানে কেউ আসামি ছিল না, একজনের নামে মামলা হয়েছে, তাও সে জামিনে ছিল, সুতরাং সেখানে আমি যেতেই পারি, আর বাকি যারা আছে তাদের নামে মামলা নেই, সুতরাং এ কথা বলে খিলাফ। শুধু তারপরে সে বলছে আমি শুধু একা ছিলাম না, সেখানে আরও অফিসাররা ছিল। পরবর্তীতে একথা পুলিশ সুপারকে জানালে পুলিশ সুপার বলছে আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, তদন্ত করে দেখে সত্যতা যাচাই হলে আমরা পদক্ষেপ গ্রহণ করব। যখন সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে ইসলামী সংগঠনগুলো, ইসলামী দলগুলো এবং এনসিপি উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, তারা ছাত্রলীগ নিষিদ্ধ করে একেবারে মনে করে ফুলে ভেবে তালগাছ হয়ে গিয়েছে এবং তারা আনন্দ আত্মহারা হয়ে গেছে। পরিষ্কারভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি, মিরপুরে, উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে, আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র 10টা পর্যন্ত, সেই 18ই জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল, 17 তারিখ তার আগের দিন আপনার গায়েবাড়া জানাজা ছিল, আমরা বলেছিলাম এই 18ই জুলাই পর্যন্ত প্রায় 400 থেকে 450 মানুষ মৃত্যুবরণ করেছেন। এই 400-450 মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। সেজন্য আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এখন আর এক দফার বিকল্প নাই। আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল, তাদের সমালোচনা আমি করতে চাই না, আমি অনেক কিছু টকশোতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে, কিন্তু কিছু কথা বলতেই হয়। এই যে 3 জন ছাত্র উপদেষ্টা, তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন, সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ, নাহিদ 19 সালে 2028 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছেন, ব্রেক নিয়েছেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন, তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা দেখলাম না, এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিলা,
নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো, আসিফ তো এখনো সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারম্যান বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল, আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছে, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়েকদিন রাজপথেও দেখিনি, কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা, আমরা সেই আশঙ্কায় আছি। আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত, আপনার ওই ফিলিস্তিন, আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। সময়টা আসলেই খারাপ যাচ্ছে বিএনপির জন্য। মাঠের রাজনীতিতে না, মোটামুটি ধরেন মাঠের রাজনীতিতে বিএনপি অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় কেউ কলিজা টাইনা সিরা ফেলার জন্য কিন্তু বক্তব্য, চিনাস বেটা বিএনপি চিনাস, এইরকম নেতারা কিন্তু বিএনপির 12টা বাজা দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আবার অনেক জায়গায় অনেক নেতারা আছেন, তারা মনে করেছেন তারা এলাকার মালিকানা পাইয়া গেছেন, লোকাল এরিয়ার, বাট আপনি একজন রাজনৈতিক নেতা, টেম্পো স্ট্যান্ডে চাঁদা নিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমি আমার পরিচিত কয়েকজনের মেনশন করলাম, নিশ্চয়ই যারা বোঝার বুঝবেন যে ভাই আপনি রাজনীতি করেন আলাদা, তারেক রহমান বা ঊর্ধ্বতন দল থেকে কিন্তু এইসব নির্দেশনা নাই যে এলাকার ভিতরে মস্তানি টস্তানি করবেন, আর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে আপনি আবার দলের ঊর্ধ্বতন জায়গা থেকে সাপোর্ট পাবেন। ওই দিনটা কিন্তু আসলে শেষ হয়ে আসছে রাজনীতির মাঠে, এটা আরো শেষ হয়ে যাবে। এটা শেষ হলেই বিএনপি মানুষের কাছে আরো ভালো গ্রহণযোগ্যতা পাবে, এটাই বাস্তবতা। তো এরকম আলোচনা সমালোচনা আমরা বা অনলাইন অফলাইন অনেকে যখন করছি, তখন বিএনপির বিরুদ্ধে একদম মানে গুসলাংডি দিয়া কুমিল্লার ভাষায় আর কি কাছা মেরা নামছে হচ্ছে পিনাকিদা, এবং দিন শেষে আমরা দেখছি সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ার সবাই, তবে পিনাকিদা সবচেয়ে বেশি অ্যাডভান্স। কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস ও এনসিপির সাথে এমন এক বিষয়ে সমর্থন দিয়ে বসছেন যে বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে। তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে 2 মে রাজধানীর বাইতুল মুকাররমে আপনার এনসিপির একটা জনসমাবেশ হয়েছে, আপনারা দেখছেন, সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে। তো এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার কি আওয়ামী লীগের নিষিদ্ধ করা। এনসিপির যতটা আওয়ামী লীগের নিষিদ্ধ করা দরকার, বিশেষ করে একদম প্রথম সারির ধরেন 50 জন বা 100 জন নেতা যারা আছেন, অন্যদের এতটা দরকার কিন্তু আসলে নাই। বাট তাদের দরকারটা কেন? কেউ কেউ বলছেন যে ভাই আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত হলে সবার আগে এরাই টার্গেটেড হবে, আর এরা কিনা বোঝে না, অবশ্যই বোঝে। তো যার কারণে তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডার একটা প্রধান এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই এজেন্ডাটা আবার অন্যান্য দলের অনেকের সাথে কিন্তু মিলে যায়, অনেক ব্যক্তির সাথে মিলে যায় রাজনৈতিক মতাদর্শের বাহিরেও। অনেকে হয়তো অন্তরে চায়, মুখে বলে না, কারণ ভাবে গণতন্ত্রকে জীবিত রাখতে হবে। যাই হোক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, আর হতে দেওয়া হবে না। হবে না হচ্ছে একটা আপেক্ষিক শব্দ, আর হতে দেওয়া হবে না কথাটার অর্থ হচ্ছে এটা না হওয়ানোর জন্য যা যা করা দরকার, শারীরিক মানসিক রাজপথে নামা, জীবন দেওয়া প্রয়োজনে দিয়ে দিবে, বুঝতে পারছেন? দেয়া হবে না আর হতে দেওয়া হবে না, যেখানে আমি একটা উইলিং ফোর্স আনছি, নিজস্ব ইচ্ছা শক্তি, যেটাকে বাধা দিব। এই কথা কে বলেছে? জাতীয় নাগরিক পার্টির নেতারা। তো তারা যখন এই ঘোষণা দিয়েছেন, এর পরপরই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার একটা স্ট্যাটাস দিয়ে বসছেন। এখন এক স্ট্যাটাসে তো ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজ, কমেন্টে লেখছেন ইয়েস ইয়েস। এখন এরা কি এনসিপির নাকি কোন দলের সেটাও জানি না, তবে প্রচুর কমেন্ট ছিল কি যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক। তো সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাসটা কি ছিল? যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তিনি সহমত, আওয়ামী লীগের বিচার ছাড়া মানে এই দেশে তিনিও নির্বাচনের পক্ষে, আর তিনিও বলছে নির্বাচন হতে দেব না, নির্বাচন হবে না, মানি না। এই যে শব্দগুলা ওনাদের কাছ থেকে যখন আসে, তখন এটার মধ্যে একটা প্রভাব কিন্তু তৈরি হয়ে যায়। জনাব তারেক রহমানের একটা সঠিক উপলব্ধি, তিনি বুঝতে পেরেছেন, আসল ঘটনা বুঝতে পেরে তিনি নিজেই বলে দিলেন। দর্শক, গণমাধ্যমের খবর, এমন আবহাওয়া তৈরি করেছে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ। তারেক রহমানের যে বক্তব্য, এটা তার সঠিক উপলব্ধি। হ্যাঁ, বাংলাদেশে এখন এমন আবহাওয়া তৈরি হয়েছে যে নির্বাচনের দাবি করাটা অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অপরাধ হিসেবে দেখে কারা? জনগণ। কারণ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, বিগত বছরগুলোতে নির্বাচনের নামে যে প্রতারণা হয়েছে, নির্বাচিত সরকারের নামে যে ধান্দাবাজি হয়েছে, যে লুটপাট হয়েছে, নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছে, নির্বাচনের পর কোনো খবর নাই। আর বলা হয় যে নির্বাচিত পার্লামেন্ট জনগণের প্রতিনিধি। আসলে জনগণের প্রতিনিধিটি দিয়ে কিছু না, এরা ভোট চুরি করে এমপি হতো, আর ভোট চুরি করে এমপি হলেও জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতো না, তারা পার্টি প্রধানের বাইরে কোনো কথা বলতে পারতো না। যেমন বিএনপি হলে বিএনপির হাইকমান্ড যেটা বলবে ওইটি, জনগণ কি বলে ওটা কিছু না। আওয়ামী লীগ হলে শেখ হাসিনা যেটা বলবে ওইটি, জনগণ কি বলে ওটা কিছু না। এইভাবে কিন্তু চলছিল দর্শক।
প্রতারণা চলছিল। তো এই জায়গাগুলোতে যে জনগণের প্রতিনিধিত্বমূলক নির্বাচিত সরকারের নামে ধান্দাবাজি, বাটপারি, নির্বাচনের নামে কারচুপি, এই জায়গাগুলোতে জনগণ প্রচন্ড অতিষ্ঠ। এগুলো কোনো গণতন্ত্র না, এগুলো ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, সব ফাজলামি। অতএব জনগণ এবার খেপে গিয়েছে যে না, এই নির্বাচন এই নির্বাচন জিকির করতে হাসিনা, যে নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। সাংবিধানিক ধারাবাহিকতা, নির্বাচন টাইমলি না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। নির্বাচনের জিকির করতে হাসিনা, এখন আবার কেউ নির্বাচনের জিকির করলে মানুষ খেপে যায়, এটাকে অপরাধ হিসাবে দেখা হয়। এখন নির্বাচনের কথা বললে মানুষ তাকে গালি দেয়, মানুষ বলে যে এটা ভোট করার, কারচুপি করার বা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, দেশের আপডেট নিউজগুলা। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী, এইগুলো দেখে আপনারা কি বুঝেছেন? দেশের যে রাজনীতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস, তাদের অনেক কথাবার্তা। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি যে ডক্টর ইউনূস, সমন্বয়ক উপদেষ্টা, তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিঃস্বার্থে আমাদের দেশের জন্য কাজ করতেছে। এখন তাদেরকে নিয়ে কি কথা হয়? ডক্টর ইউনূস কিন্তু নিঃস্বার্থে এসেছেন, তিনি কিন্তু চাইলে পারতেন যে তার কোনো ক্ষমতার লোভ নেই। দর্শক শ্রোতা, তাও মানুষ এইসব কথা বলে। আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।